গণতন্ত্রের অন্যতম উপাদান বলা হয় নির্বাচনকে। অন্যদিকে নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন জনগণ। কিন্তু বর্তমান সময়ে নির্বাচনের সঙ্গে সবচেয়ে বড় অংশীজনকে আমরা জনগণ বলছি, সেই জনগণের সম্পৃক্ততা কেমন? আমরা সাম্প্রতিক সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখেছি এবং তার ঠিক 4 মাস পরে স্থানীয় সরকার নির্বাচন দেখেছি। 4 ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো, কিন্তু নির্বাচনে আমরা দেখেছি আশঙ্কাজনক হারে ভোটার উপস্থিতি কম। এর কারণ কি? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন। একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছি আমরা। উত্তরটি জানতে চাই আজকের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। চলুন পরিচিত হই আজকের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। স্টুডিওতে আছেন আহমদ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন শেখ রফিকুল ইসলাম বাবলু, রাজনীতি বিশ্লেষক ও আহ্বায়ক ভাসানী অনুসারী পরিষদ। সেই সঙ্গে আরও আছেন জনাব আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আহমদ হোসেন এমপি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা একসময় জানতাম যে জাতীয় নির্বাচনের চেয়েও স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হার বেশি হয়, কিন্তু এবার আমরা দেখলাম ব্যতিক্রম ঘটনা ঘটলো কেন? সবসময় জানতেন, এবার কম জেনেছেন। এবার কোথাও কোথাও কম হয়েছে, কোথাও বেশি হয়েছে, এবং টোটাল জাতীয়ভাবে সামারাইজ করতে গেলে 40-এর কাছাকাছি ভোটার উপস্থিতি ছিল। যদি আমার এলাকার কথা বলেন, আমার এলাকা 42% ভোটার গিয়েছে, কাস্ট করেছে। কাজেই এর কখনো কমবে কখনো বাড়বে, তাতে ভারত অশুদ্ধ হয়ে যায়নি, তাতে গণতন্ত্র অশুদ্ধ হয়ে যায়নি, তাতে সংবিধান পাল্টেও যায়নি। জনগণ সেটা মেনেই নিয়েছে। জনগণ যা মেনে নেয় এটাকে আর মেনে নিতেই হবে। কাজেই বাস্তবতা হচ্ছে, আপনাকে এবারের ইলেকশন উপজেলা পর্যায়ে যেটা হয়েছে, এটা তখন ধান কাটার মৌসুম ছিল, একটা কজ। নির্বাচন কমিশনও কিন্তু এমনটি জানিয়েছে, বৈরী আবহাওয়ার ধান কাটার। তারপরে কিছুটা বৈরী আবহাওয়া তো ছিলই, তাপমাত্রা বেশি ছিল, যে কারণে ঘর থেকে তো মহিলারা ভোটাররা আসেনি। কে আসতে চায় এই তাপের মাঝে, রোদ্রের মাঝে? সব কিছু মিলেই আপনার ভোটের কাস্টিংটা 35 থেকে 40 হয়েছে। তাতে আমরা খুশি নই, উই আর হ্যাপি। কাজেই এটা নিয়ে কোশ্চেন করলেও ডেমোক্রেসি পাল্টে যাবে না, সরকারও উঠে যাবে না। কাজে এটা আমাদের কাছে সন্তোষজনক, হয়তো বিরোধী দলের কাছেও সন্তোষজনক। বিরোধী দল তাদের মতো করে বলবে, তাদের ভাষায় বলবে। আমি আমার ভাষায় বললাম, আমার চিন্তা থেকে বললাম যে আমি গণতন্ত্রের পক্ষের মানুষ। জনগণের অংশীজন আছে বলে আমরা পাওয়ারে আছি, না থাকলে তো। কিন্তু জনাব আহমদ হোসেন, যে ইতিহাসের কথা আমি বলছিলাম, যে এবার কিন্তু একটি নতুন রেকর্ড হয়েছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কম ভোটের হারের রেকর্ড করেছে। সেই জায়গা থেকে আপনারা কি উদ্বিগ্ন হচ্ছেন না যে সাধারণ মানুষের কি সার্বিক নির্বাচনী ব্যবস্থা কিংবা ভোটের প্রতি আস্থা নষ্ট হয়ে যাচ্ছে? না, আমরা কোনো উদ্বিগ্ন নই। আমরা উদ্বিগ্ন হলে তো রাজনীতিবিদরা যে উদ্বিগ্ন হয়ে যায়, দেশ কারা চালাবে? দেশ তো রাজনীতিবিদরাই চালাবে। রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদ। উদ্বিগ্ন হওয়ার কি আছে? উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মানুষ কি রাস্তা নিয়ে বলছে যে এই ভোট আমরা দেইনি, তোমরা কীভাবে আসলে ক্ষমতা, এমন কথা বলেছে? আমরা 42% ভোট দিয়েছি, এটা স্বীকার করতে হবে। কিন্তু বিশ্লেষকরা কিন্তু ভিন্ন কথা বলছে, যেমনটি আসলে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, ভোটার উপস্থিতি কম হওয়ার মূল কারণ মানুষের আস্থাহীনতা। না, এটা তো বদিউল আলম সুশাসনের মহাসচিব নাকি? মহাসচিব, সম্পাদক। তিনি তো নাগরিকদের নেতা, তিনি একাই। এই সাধারণ ভোটারের সাথে তার সম্পর্ক নেই। শি ইজ নট এ পাবলিক ফিগার। উনি জনগণের নেতা নয়, রাজনীতিবিদ নয়। এখন রাজনীতিবিদদের বিশ্লেষণ করে, পোস্টমর্টেম করে এই সুশাসনের নাগরিকরা, যারা আদৌ রাজনীতিবিদ ছিল না, এখনও নাই, ভবিষ্যতে হবে না, এটা হচ্ছে থার্ড পার্টি। তাদের পরিকল্পনা ষড়যন্ত্র হচ্ছে যেন তেন প্রকারে সরকারকে হটিয়ে একটা পাওয়ার, অন্য একটা ফোর্সকে যে পাওয়ার আনতে পারতাম, তাহলে গিয়ে উপদেষ্টা হইতে পারতাম। হয়তো বা সেই দৃষ্টিকোণে তারা করছে। তাদের বক্তব্য কোরআনের বেদবাক্য নয়, তাদের বক্তব্য ইতিহাসের একেবারে সোনালী অধ্যায় নয়। তাদের কথাই সত্য হয়ে যাবে, আর তাদের কথা মতোই আমাকে চলতে হবে, তাদের কথাকে আমার বিশ্বাস করতে হবে। তাদের কথা ভিন্ন জিনিস। এগুলো এখন এই যে আপনার সংগঠন, এগুলো এখন বিএনপির সহযোগী সংগঠন হয়ে গেছে। বিএনপি যেখানে শেষ হয়ে গেছে, সেই জন্য বিএনপির শূন্যতা পূরণ করতে হবে না, এই শূন্যতা এখন ওরা পূরণ করছে।
বিপ্লব শেষ, ফিনিশ। কিন্তু জনাব আহমদ হোসেন, বিভিন্ন সময় যে আপনারা দাবি করে থাকেন যে আপনাদের ভোট ব্যাংক রয়েছে 42 থেকে 45% মতো, আসলে কি তাই? হ্যাঁ আছে তো। কত শতাংশ? এই যে বলেন আপনি, আমি তো 43% ভোট পেয়ে জিতে আসছি। যদি আমরা ধরে নেই তর্কের খাতিরে যে 45% আপনাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, সেই জায়গা থেকে আসলে তাহলে আমরা দেখলাম চারধাপের উপজেলা নির্বাচনে 40% কম ভোট পড়েছে, মানে আপনাদের নিজস্ব ভোটাররাও কি ভোট দিতে যায়নি? আমাদের ভোটার গিয়েছে, এখানে 40 আছে, 42 আছে, কয়েকজন যায়নি, কেউ মারা গেছে, কেউ দেশের বাইরে আছে, এটা হতে পারে। এটা জন্য আসছে, বিস্মিত হওয়ার তো কোনো কারণ নেই। এটা ধরে নেই নৌকার অঙ্কের মতো, ধরে নেই 5, ধরে নেই 6, এই বিষয়ে বিশ্লেষণ করা যাবে। আপাতত বেশি তো হওয়ারও কোনো কারণ নেই, উদ্বিগ্ন হবারও কোনো কারণ নেই। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমদ হোসেন। আপনারা হতে পারেন বিস্মিত, আপনারা হতে পারেন, যারা আপনারা সাংবাদিক, আপনারা বিস্মিত হতে থাকেন। আপনাদের বিস্ময়ের মধ্য দিয়ে আমরা জয়ের পথে এগিয়ে যাব। জি, ধন্যবাদ জানাচ্ছি শেখ রফিকুল ইসলাম বাবলু। যেমনটি আসলে নির্বাচন কমিশন বলেছে যে বৈরী আবহাওয়া ধান কাটার মৌসুম আসলে কম ভোটার উপস্থিতির জন্য দায়ী। অন্যদিকে আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে আস্থাহীনতা তৈরি হয়েছে জনগণের মাঝে। কিভাবে দেখছেন? না, ঠিক নয়, রাজনীতি বিষয় করে নেই। রাজনীতি বিশ্লেষকরা এমন কথা বলেছে। কোন বিষয়? কে রাজনীতিবিদ? জি, আমার কাছে সেই তথ্য রয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার কিন্তু এমনটি বলেছে, জনগণের উপর আস্থা শিথিল হয়েছে। রাজনীতিবিদ না, রাজনীতিবিদ বলেনি, রাজনীতি বিশ্লেষক বলেছে। হ্যাঁ, রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষকের কথা বলেছে। রাজনীতি বিশ্লেষক উনি হতে পারেন না, উনি তো আমলা ছিলেন। জি, রাজনীতি করে রাজনীতি। আলোচনায় আসি। ধন্যবাদ। আজকে দেশ টিভির অসংখ্য শ্রোতা, দর্শক এবং আমার সঙ্গে আছেন উপস্থিত দুইজন বিজ্ঞ আলোচক, রাজনীতিবিদ। আসলে দেখেন, উনি ওনার স্টাইলে বলছেন, কিন্তু আমি যেটা বুঝি, আমি আমার নিজের মতো করে যেটা বুঝি, গত 2014, 2018 এবং 2024 এই যে এখানে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। জাতীয় নির্বাচনের কথা বলছি আমি, এটা নিয়ে আসতেছি উপজেলার নির্বাচন। এখানে মানুষ সেন্টারে উৎসাহ হারিয়ে ফেলছে। মানে প্রথম 2014-তে মানুষ সেন্টারে যায় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতাতে 154 জন না 53 জন তারা নির্বাচিত হয়ে গেছেন। স্টেপ বাই স্টেপ আমি নিয়ে আসতেছি। 2018-তে রাত্রের ভোট, দিনের ভোট রাত্রে হয়ে গেল। 2024-এ কি হয়েছে আহমদ হোসেন ভাই নিজেই বলতে পারবেন। যাই হোক, ভোটার তার আস্থাহীনতা তো এটা তো আছেই। মানুষের ভোটের অধিকার হরণ করার পর মানুষের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে ওখানে গিয়ে লাভটা কি হবে, আমরা তো ভোট দিতে পারবো না, ভোট তো আগে হয়ে যাবে। এবং এই যে উপজেলা নির্বাচনের কথা যে প্রশ্নটা আপনারা উঠিয়েছেন, ওই তো হাবিবুল আউয়াল সাহেব উনি যা করেছেন, যাই হোক, উনি বলে দিল যে মৌসুমের কারণে হয় নাই, মানে যা ইচ্ছে তাই বলা যায়। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যা ইচ্ছে তাই বলা যায়। মানুষ কেন উপস্থিত হয়নি, কেন হয় না? মানুষের ভোটের অধিকার নাই। মানুষের ভোটের অধিকার নাই, সে তো ভোটের অধিকার হারাই ফেলছে 2014 থেকে, যার জন্য মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, নির্বাচনের সেন্টারে যাচ্ছে না। সেন্টারে যায় দেখে তার ভোট হয়ে গেছে। আর এইবার যে ভোট কিভাবে হয়েছে জানেন? সেদিনও একটা পত্রিকায় আমি দেখলাম, ছবি সহ দিছে, মেয়েরা লাইন ধরে দাঁড়ায় আছে, তাদেরকে বলছে যে তোমরা লাইন ধরে দাঁড়ায় থাকবা 2টা পর্যন্ত, তোমাদেরকে এত করে টাকা দেওয়া হবে। দিস ইজ দ্য সিচুয়েশন। আমি ওনার সঙ্গে বাকবিতণ্ডা করতে চাচ্ছি না। মানুষের আস্থাহীনতা এটা হলো মূল কারণ। এই আস্থাহীনতা, মানুষের আস্থা নাই, এই নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থা নাই, এবং মানুষ আস্থা রাখতে পারতেছে না, মানুষ বিশ্বাস করতে পারতেছে না যে আমি যে ভোটটা দেব, আমার আমানত, এই আমানতটা রক্ষা হবে, সেটা মানুষ বিশ্বাস করতে পারতেছে না, যার জন্য সেন্টারে কেউ যাচ্ছে না। আর 2024-এর নির্বাচন দেখলেন, আমরা বিরোধী দল বললাম যে আপনারা ভোটদানে, এই দামি নির্বাচনে আপনারা যাবেন না, আপনারা ভোটদানে বিরত থাকেন। জনগণ আমাদেরকে সেই ম্যান্ডেট দিয়েছে, কেউ যায়নি ভোট দিতে, কেউ যায়নি।
উনি ওনার সেন্টারে কি করছে আমি জানি না। আমার যেটা হিসাব, এখানে 2 থেকে 5% ভোট হয়েছে এবং এই ভোটের পরে সমস্ত সিল মেরে এটাকে 40 করা হয়েছে। প্রথম বললো 30 হাবিবুল্লাহ আউয়াল সাহেব, একটু পরে এসে বলতেছে না এটা 41% হয়ে গেছে। এই যে অবস্থাগুলো, এই অবস্থার কারণে মানুষের মধ্যে অবিশ্বাস জন্মে গেছে, আস্থাহীনতা এসেছে, যার জন্য মানুষ সেন্টারে ধন্যবাদ যাচ্ছে জানাচ্ছি শেখ রফিকুল ইসলাম বাবলু। পরবর্তী অংশে আবারও ফিরছে জনাব আব্দুল সালাম, আপনার কাছ থেকে আপনার মন্তব্য নিতে চাই। এই যে ভোটার উপস্থিতির হার কমে যাচ্ছে, এর কারণ আপনারা কিভাবে দেখছেন? আমরা কিভাবে দেখি বা সুজন কিভাবে দেখে বা টিআইবি কিভাবে দেখে, পাবলিক কিভাবে দেখে, তাতে তো আওয়ামী লীগের কিছু আসা যায় না। আওয়ামী লীগ, যেটা আহমদ ভাইও বললেন, এটা তো ওনারা তো রসিকতা করেই জনগণের সমস্যা নিয়ে। এই আজকে যে বলে না যে বেগুনি ছাড়া বেগুন খান, এরকম কত কিছু আছে। তা এখন বিষয়টা হলো পাবলিক দেখছে যে সাজানো নির্বাচনের রেজাল্ট সাজানো আছে, সো এখানে যায় হবেটা লাভটা কি? সো পাবলিকের কোনো ইন্টারেস্ট নাই। এবং সবচেয়ে বড় কথা হলো এতে যেমন আহমদ ভাই বললো যে তাতে গণতন্ত্রে কিছু আসে যায় না, আসে যায়। কারণ জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেটা তো নির্বাচন হলো না। এটা গণতন্ত্রের জন্য একটা রেড সিগন্যাল। এটা কোনোভাবেই এটা ভালো কিছু না। যে এই যে দেখেন যে ভারতে আজকে একটা নির্বাচন হয়ে গেল, তাই না? অনেক কিছু ব্যাপারে অনেক কিছু প্রশ্ন আছে, কিন্তু নির্বাচনের ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে নাই। এবং দেখেন তাদের নির্বাচনটা একটা ধাপে না, কয়েকটা ধাপে হয়। এবং ভোট হওয়ার পরে সেই ভোটগুলো যে তারা লকারে রেখে দেয়। লকার থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের মতো বোর্ড থেকে সোনা চুরি হয় না, এতে সোনা চুরি হয়ে যায় ভোট। ওইটা তো কাজে মিনিমাম যে আস্থাটুকু সেটুকুও নাই। অনেকে যে আলোচনা করতে চায়, কিন্তু সেই ভারতও দেখেন যে 70 থেকে 73% ভোট আজকে সেখানে আসছে, ভোটাররা আসছে। অর্থাৎ মানুষের যে ইন্টারেস্ট, মানুষ তো বুঝবে, মানুষ যখন বুঝবে যে হ্যাঁ আমার ভোটটা আমি দিতে পারতেছি, আমার সরকারটা আমি নির্বাচিত করতে পারতেছি, তখন তার একটা সেটা থাকে। কিন্তু এখানে তো নাই সেটা। এবং ভোটের অবস্থাটাই তো আজকে আওয়ামী লীগ পাল্টাই দিছে, যে মনে হয় ভোটের আর দরকার নাই, ভোটেরই দরকার নেই। আওয়ামী লীগ আছে ওই যে অটো পাস, বুঝছে না? আওয়ামী লীগ অটো পাস, ক্ষমতায় আছে আবার অটো পাস হয়ে ক্ষমতায় বসে গেল। ক্ষমতাতে নামা লাগে না তো, ক্ষমতা থেকে নামা লাগে না। যদি ক্ষমতাকে নাইমা ভোট দিত তাহলে ভয় ছিল। ওই কারণে ক্ষমতা ছাইরার ভোট নির্বাচন করার সাহস পায় না। যদি ক্ষমতাটা ছাইরা নির্বাচন করত তাহলে বোঝা যেত যে পাবলিক যায় কিনা, তাহলে পাবলিক ঠিকই যাইতো এবং পাবলিক ঠিকই ভোটও দিতে পারতো। তখন দেখা যেত যে অটো পাসের সুযোগ আর নাই। তো এখানে তো সেই ব্যবস্থাটা নাই। সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ ভোটের ব্যবস্থা আল্লাহ দিলে সব ফাইনাল করে হবে। কিন্তু জনাব আব্দুল সালাম, বিশ্লেষকরা কিন্তু এই বিষয়টি এভাবেও দেখছে যে বিএনপি সহ মূলধারার একাধিক দল নির্বাচনের বাইরে আছে, সেহেতু ভোটার উপস্থিতি কমে যাচ্ছে। এটা সত্য কথা। সেখানে আসলে দায়টা কি কিছুটা আপনাদের উপরে বর্তায় কিনা? দায় হবে কেন? আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে পারতেন কিনা? আমরা তো অংশগ্রহণমূলক করতে চাই, কিন্তু এটা তো নির্বাচনই নাই। রেজাল্ট তো আগেই ডিসাইডেড, তাই না? যেখানে মনে করেন এই যে এত কিছু হইলো লাস্ট নির্বাচন, আওয়ামী লীগের মধ্যেও দেখেন না যে ওই জোটের মধ্যে যারা আছে, ওই যে হাসানুল্লাহ কিনু ঠিকই হারছে, ওই আনোয়ার হোসেন মঞ্জু আসছে। আবার ওই দিন দেখলাম যে পার্লামেন্টের দ্বারা লতিফ সিদ্দিকী বলতেছে যদি নেত্রী সাহায্য না করতো তাহলে সে বাইরে যেত। তারপরে তাহলে তাদেরকে সাহায্য করে নাই। তো এই যে বিষয়টা হলো যে এখানে আসে নির্বাচনটাই তো নাই। নির্বাচন, আমরা তো নির্বাচনই চাই। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ তো নাই। বিএনপি বা আজকে অন্য সংগঠন, এটা তো কোনো সশস্ত্র না যে আমরা মাইরা পিটা গুলি করে ফেলাই দিয়ে তারপর আমরা ক্ষমতায় যাব। এটা তো কোনো সুযোগ নাই। কাজে আমরা তো ভোটটাই চাই, কিন্তু সেই ভোটটাই তো নাই। ভোটের আগে 28 তারিখে কি করলেন? আমাদের জনসভায় হামলা করে নিজের একের সাজানো 2 ঘন্টার মধ্যে কয়েকশো মামলা দিয়ে দিলেন। 2 ঘন্টার মধ্যে কয়েক হাজার আসামি 25,000 2 ঘন্টার মধ্যে সিলেক্টেড হয়ে গেল। অমুক এই জায়গায় ছিল, অমুক এই জায়গায় ছিল, অমুক এই জায়গায় ছিল, অমুক এই ঢিলটা মারছে, অমুক এই বাতিটা আগায় দিছে, অমুক পানিটা আগায় দিয়ে, এই যে অর্থাৎ পুরো সাজানো 2 ঘন্টার মধ্যেই মামলা হয়ে গেল।
এবং তারপরে অ্যারেস্ট, তারপরে আমাদেরকে দৌড়ায় বাড়ানো, অর্থাৎ যাতে নির্বাচনের মাঠে যাতে বিরোধী দল বা বিএনপি না থাকতে পারে। এটাই তো হয়েছে। যত কথা আওয়ামী লীগ বলুক না কেন, পাবলিক বা আজকে সারা বিশ্ব কি বলতেছে, একমাত্র ওনাদের দুই একটা দেশ ছাড়া আজকে সারা বিশ্বই তো বলতেছে বাংলাদেশে কোনো ভোট হয় নাই, ভোটের মাধ্যমে সরকার আসে নাই। এটা তো পরিষ্কার। এটা ওনারা আজকে রাগ ডাক যতই পারুক, কিন্তু নির্বাচনের মাধ্যমে সরকার হয় নাই। সরকার জবরদস্তি ক্ষমতায় আছে, আর জোর জবরদস্তি আবার সেই ক্ষমতাকে কন্টিনিউ করতেছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। এই প্রজেক্টটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ প্রতীকের এই প্রজেক্টটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আহমদ হোসেন, যেমনটি জনাব আব্দুল সালাম বলছিল যে দেশে কোনো নির্বাচনে নেই, তাহলে নির্বাচনের নামে হচ্ছেটা কি? নির্বাচন কি নিরুদ্দেশ্যে গিয়েছে? এটা তো সালাম ভাই বলেছেন, এটা তো বিএনপির বক্তব্য। বিএনপির বক্তব্য দেশের মানুষ তো গ্রহণ করে না, বিশ্বাসও করে না। এখন বিএনপি সম্পর্কে মানুষ বলে অনেক বলেছ, অনেক শুনেছি, আর বিশ্বাস করি না। তোমরা যা বলেছ সব অসত্য, সব মিথ্যা। নির্বাচন না হলে আমরা পাওয়ারে আসি কি করে? আমরা নির্বাচন না হলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে কীভাবে হেল্প করলো, অভিনন্দন জানালো কেন? জাপানের গভর্নমেন্ট, হেড অফ দি স্টেট, হেড অফ দি গভর্নমেন্ট, তারা কেন হেল্প করলো? তারা তো আমেরিকার জোট, এবং ইউরোপীয় ইউনিয়ন হেল্প করেছে। এমনকি আপনার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আমরা আমাদের গভর্নমেন্ট আপনার সাথে কাজ করতে চাই। এমনকি ডোনাল্ড ট্রু এসে বলে গেলেন অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, এই সরকারের সাথে একসাথে কাজ করতে চাই। এর মধ্যে দিয়ে কি নির্বাচন হয়েছে, স্বীকৃতি এসে গেছে কিন্তু। এবং তিনি ইন্ডিয়া গিয়েছেন এজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, প্রাইম মিনিস্টার। তিনি জাতিসংঘে যাবেন এজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা তো বলা হয়নি যে ইলেক্টেড না, কেউ বলছে না। একমাত্র বিএনপি বলে, যারা অলওয়েজ আনইলেক্টেড, নির্বাচন ছাড়া অলওয়েজ ক্ষমতায় এসেছে, উইদাউট ইলেকশন, উইদাউট ভোট ছাড়া অন গান পয়েন্ট, বন্দুকের নল দিয়ে ক্ষমতা এসেছে, তারা বলতে পারে যে আমরা নির্বাচন ছাড়া এসেছি। আমরা তো নল দিয়ে আসি না, আমরা কুকুরে আসি নাই, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করি নাই। জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা ক্ষমতায় আছি। জনগণ যদি না করবে, ইলেকশনে আমাদের ভোট দেবে না, তখন অন্যরা আসতে পারবে। আব্দুল সালাম কি বলবেন? কুকুরই তো আছে, আমি যেটা বললাম, অটো পাস, নির্বাচন ছাড়াই পাস, অর্থাৎ আমি চেয়ারে আছি, আমি থাকবো। ওই যে বলে না পারলে নামাও, ওনারাই তো বলে যে পারলে নামাও, মানে পারলে মানে কি? এটা কি শক্তিমত্তার ব্যাপার নাকি? কিন্তু ভোটের ব্যাপার। পাবলিক উইল ডিসাইড যে তার প্রতিনিধি কে থাকবে। শোনেন, ওই যে আহমদ ভাই বলে না একটা কথা, প্রায় বলে, সারা বিশ্বের প্রত্যেকটা দেশেরই মনে কর যে সরকার মার্শালও দিয়ে ক্ষমতায় আসে, সেই সরকারের সাথেও কিন্তু সারা পৃথিবীর অন্যান্য দেশগুলো কাজ করে। রুটিন ওয়ার্ক করতেই হবে, তাকে রুটিন ওয়ার্ক করতেই হবে। নট দ্যাট যে আমি আপনার, তার মানে আপনি যে অন্যায়টা করছেন সে অন্যায়টাকে আমি মাইনে নিছি, সেটা না কোনোদিনই। কাজে আজকে আমেরিকা তো এই গভর্নমেন্টের সাথে কাজ করে, কিন্তু আমেরিকা কি বলছে যে হ্যাঁ এই নির্বাচনটা জাস্টিফাইড? বলেন এমন কথা কি আমেরিকা বলেছে জনাব আহমদ হোসেন? কোনোভাবে বলেন। আমেরিকা ডিপ্লোমেসি তো পৃথিবীর সারা ডিপ্লোমেসি, তারা মুখে বলে না, হাসি দিয়ে বলে। সেই হাসির মর্মার্থ আপনারা বুঝে নেন? আমি না, পৃথিবী বুঝে। আমেরিকান ডিপ্লোমেসি হচ্ছে আলাদা, ডিফারেন্ট টাইপ অফ ডিপ্লোমেসি। তারা কখন কাকে বন্ধু মনে করে আর কখন তাকে শত্রু মনে করে, এটা বোঝা কঠিন তাদের। কিন্তু যেমনটি জনাব আব্দুল সালাম বলছিল যে নির্বাচন মানেই এখন হয়ে গেছে অটো পাস। না, এটা অটোপাস, তারা তো জীবনে অটোপাস করে অভ্যস্ত, কাজে তাদের মস্তিষ্কে অটোপাসটাই আছে, নির্বাচনটা নেই। নির্বাচন হয়ে গেছে, নির্বাচন টানা 4 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন। আপনি এখন কি বলবেন? সংবিধান লঙ্ঘন করে এসেছি আমরা। আমাদের ডেমোক্রেসির অন্যতম প্রধান বিষয়বস্তু হচ্ছে, সব দেশেই, পৃথিবীর সব কান্ট্রিতেই ডেমোক্রেসির প্রধান মর্মার্থ হচ্ছে সাংবিধানিক শাসনকে অব্যাহত রাখা।
কিন্তু জনাব মাহমুদ হোসেন, সংবিধানকে 2009 নির্বাচনের পরে আর কোন নির্বাচনে কি ফলাফল নিয়ে জনগণের মাঝে কোনো দ্বিধা ছিল? না, 2008 সালে নির্বাচনেও আমি 9 এর পরের কথা বলছি। না, 9টাকেও বিএনপি মেনে নিতে পারে নাই। একটু সহজ করে বলি, আমি 14, 18, 24 কথা বলছি। 14 সালে নির্বাচন বিএনপি আসে নাই, সন্ত্রাসের পথে গিয়েছে এবং উগ্রবাদকে সাথে নিয়ে তখন আপনার যারা রাজাকার আলবদর ছিল, যুদ্ধ অপরাধী ছিল, তাদের রক্ষা করার আন্দোলন নেমেছিল, ডেমোক্রেসির আন্দোলন। এটা সন্ত্রাস ভয়ঙ্কর কাজে আমরা তো সংবিধানকে আপনার ডাস্টবিনে ফেলে দিতে পারি না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদ হোসেন। জনাব আব্দুল সালাম, সে সময় আসলে রাজাকার আলবদরদের রক্ষা করার জন্যই আপনারা নির্বাচন বর্জন করেছিলেন? 2014 নির্বাচনের প্রসঙ্গে যদি আমরা আসি, 2014 সালে আমরা তো আগেই বলছি যে শোন, একটা কথা, যে খালেদা জিয়ার অধীনে যদি নির্বাচন ওনারা না মানতে পারেন, তাহলে আমি কেন শেখ হাসিনার অধীনে নির্বাচন না মানব? সোজা কথা। আপনি খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি যে জায়গায় দেখতেছি, তাহলে শেখ হাসিনার চেয়ারে থেকে নির্বাচন করে সেটা কেন গ্রহণযোগ্য হবে? সোজা কথা। এটা আমরা বলতেছি, আমি যদি ক্ষমতা ছেড়ে নির্বাচন করতে পারি, আপনি ক্ষমতা থেকে করবেন কেন? যদি সবার দাবি আসে যে আপনি ক্ষমতা থেকে নাইমা আসেন, তারপর নির্বাচন দেন, তাহলে আমিও বলবো আপনি ক্ষমতা থেকে এসে নির্বাচন দেন। এক কথাই তো বলতেছি। আওয়ামী লীগ জামাত 96-এ যে কথা বলছে, আমরা কি তার বাইরে কোনো কথা বলতেছি? আওয়ামী লীগ জামাত বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো, আমরা একই কথা বলতেছি যে এই নির্বাচন, এটা নির্বাচন না, এটা গ্রহণযোগ্য না। কাজে আপনি ক্ষমতায় থেকে নির্বাচন করছেন, নির্বাচন করতে যে আপনি কি হয়েছে, যেটা বাংলাদেশের কোন পর্যায়ে নিয়ে গেছেন আজকে? একটা পুলিশ, একটা আমার বাহিনী, এটা প্রধান, তাকে কলঙ্কিত করছেন। আজকে র্যাবের একটা প্রধান, তাকে কলঙ্কিত করছেন। আজকে সেনাবাহিনীর যার মুক্তিযুদ্ধের সাথে আমার সরাসরি জড়িত, যারা মুক্তিযুদ্ধের ফিল্ডে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শেষ আশ্রয়স্থল, তার একটা বাহিনীর প্রধানকে আপনার কলঙ্কিত করে দিচ্ছে শুধুমাত্র তারা ক্ষমতায়, মানে এই অটো পাসের জন্য, নিজেরা ক্ষমতায় থেকে ক্ষমতায় তাদের কুক্ষিগত করার জন্য প্রতিষ্ঠানগুলো শেষ করে দিচ্ছেন, কিন্তু তারপর তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। এটা তো কোনোভাবে গণতন্ত্রের কথা হলো না। তাহলে ওনারা বলে দেখ, আমরা তো বলছি, তাহলে বলে দেখ যে না, দেশে গণতন্ত্র নাই। এমন কথা কি আপনারা বলবেন জনাব মাহমুদ হোসেন? কথা, দেশে কোনো গণতন্ত্র নেই যেমনটি আব্দুল সালাম বলছিল? বিএনপি ডেমোক্রেসি নেই। বিএনপি জামাত যে ডেমোক্রেসি বিশ্বাস করে, সাম্প্রদায়িক বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশ এবং জিয়াউর রহমানের বাংলাদেশ, মুস্তাকের বাংলাদেশ, ওই বাংলাদেশের ওই গণতন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাস করে না। কোন গণতন্ত্রে আপনারা বিশ্বাস করেন? জনগণের গণতন্ত্র, যেটা আজকে শোনেন, এখানে তো শুধু বিএনপির একার না। এই যে উনি তো একটা পার্টি করে, আজকে কমিউনিস্ট পার্টি তো একটা পার্টি, আজকে ন্যাপ তো একটা পার্টি, আজকে বাসদ তো একটা পার্টি। আজকে ওনাদের সাথে যে আওয়ামী লীগের সাথে যে জোটের 2-4টা দল, তারাও এখন বলতেছে যে নির্বাচন ফেয়ার হয়নি। আমরা না শুধু রাশেদ খান মেনন বলছে, আজকে হাসানুল্লাহ কিনু বলছে, আজকে আনোয়ার হোসেন মঞ্জু বলছে, বাদ থাকলো কে? দিলীপ বড়ুয়া বলছে, দিলীপ বড়ুয়া বলছে, শেখ রফিকুল ইসলাম বাবলু। এই যে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান, রাষ্ট্র কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? রাষ্ট্র ক্ষতিগ্রস্ত, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিধায় জনগণ তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, স্বাভাবিকভাবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে উনি বলল যে পরপর আমরা 4টা নির্বাচন জনগণ আমাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে, জনগণ ক্ষমতায় পাঠাইছে, জনগণ পাঠায় নাই। ওনাদের যে বাহিনী তারা তৈরি করেছেন, এই কর্তৃত্ববাদী শাসন, এই শাসন তাদেরকে বারবার নিয়ে যাচ্ছে ভোটারবিহীন নির্বাচন, ভোট ছাড়া সবাই A to Z ভোট ছাড়া এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, সব কিছুই হচ্ছে, যার জন্য আজকে এই অবস্থা। লুটপাট যা ইচ্ছে তাই হচ্ছে দেশে। এখানে দেশে কোনো সুষ্ঠু কোনো ব্যবস্থা গড়ে উঠতে পারতেছে না, বিকজ অফ তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকতে হলে তাদের এই বেনজির তৈরি করতে হবে, ওই যে আজিজ তৈরি করতে হবে,
এবং হাবিবুল আওয়ালের মতো নির্বাচন কমিশনার তৈরি করতে হবে। এইগুলা করে তারা ক্ষমতায় থাকবে। এইভাবেই তারা ক্ষমতায় যেতে, জনগণকে তারা ভয় পায়। আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। জনগণকে কেন ভয় পায়? জনগণকে ভয় পাওয়ার একটি মাত্র কারণ হল জনগণ তাদের সঙ্গে নাই। জনগণ তাদের সঙ্গে নাই, কারণ তারা জনগণের আমানতকে তারা খেয়ানত করেছে। জনগণ কাদের সঙ্গে আছে? জনগণ বিরোধী দলের সঙ্গে আছে, সেটা গত নির্বাচনে প্রমাণ হয়েছে। আমরা যখন ভোট বর্জনের আহ্বান করলাম, তারা ভোট বর্জন করেছে। জনগণ ভোট বর্জন করছে আমাদের ডাকে। আমরা বলছি যে আপনারা ভোট বর্জন করুন, তারা ভোট বর্জন করেছে। এই প্রশ্নটি আমি নিশ্চয়ই জনাব মাহমুদ হোসেনের কাছে নিয়ে যাবো। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশপ্রতীকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল সালাম, আপনার একটি বক্তব্যকে যদি আমি একটু কোট করি, আপনি বলেছেন যে এই সরকার সিন্ডিকেটের সরকার। একটু বুঝিয়ে বলবেন কি, কেন? সিন্ডিকেট করেই তো ক্ষমতা টিকে রাখছে। কিছু লোককে সুযোগ সুবিধা দিয়ে, এই যে বেনজিরদের মতো, আজকে তো এটা ওপেন হয়ে গেল, তাই না? তাদেরকে আজকে সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় তারা নিজেরা সিন্ডিকেট করে ক্ষমতায় আছে, যে কারণে সিন্ডিকেটদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না, যে কারণে ব্যবসায়িক সিন্ডিকেটদের তারা কিছু করতে পারবে না। ওপেন পার্লামেন্টে বলে, মন্ত্রী বলে যে তারা এত পাওয়ারফুল যে তাদেরকে কিছু করার ক্ষমতা নাই, তাই না? শেয়ার মার্কেট কারা লুট করছে সেই ব্যাপারে কিছু বলা যাবে না। এটা তো আমার কথাটা তো পার্লামেন্টে তারা বলছে, এটা তো পরিষ্কার কথা। আজকে কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছে বেনজির কিংবা আজিজ তাদের লোক নয়। এটা তো আমি তো বলবো নাকি, তো পচে গেছে, এখন গন্ধ ছুটে গেছে, পাবলিকের কাছে বেশি চলে গেছে, এখন এটা ঝাইরে ফেললে কি এটা ঝাড়বে? যতই করবে ততই গন্ধ ছড়াবেই। এটা গন্ধ ছড়াচ্ছে, এবং এটা আমি তো বলবো যে ওরা দায়ী না। ওরা প্রশাসন, ওরা রাষ্ট্রের কর্মচারী, কাজেই তাদেরকে দিয়ে আপনি অপকর্ম করাইছেন। অপকর্ম করায় এখন তার দায় দায়িত্ব তার উপর চাপাই দিতেছেন। বরঞ্চ তারা এখন স্টেটমেন্ট দেওয়া উচিত, বলা উচিত যে আমাকে কারা করাইছে, এটা কারা করাইলো, এটা কোন সুযোগে, কেন হইলো, আমাকে এত সুযোগ দিল কেন? আজকে বেনজির যে এটা করছে, কি এটা এক মাসে করছে, 10 দিনে করছে? বেনজির যে এতগুলো টাকা ব্যাংকে থেকে সব উঠায় নিয়ে চলে গেল, লিগেল মানি যারা টাকা জমা রাখে 50,000 টাকার বেশি তুলতে গেলে 10 বার তার কৈফিয়ত দেওয়া লাগে, কেন তুলবে? আর সে জায়গায় এতগুলো টাকা নিয়ে গেল, তো এখন ওবায়দুল কাদের বললেই হবে যে তারা জানে না? এইগুলো এর কোনো উত্তর আপনার কাছে কি রয়েছে? অনেক উত্তর আছে তো। বিএনপি তো অলওয়েজ আপনার কল্পনা বিলাসী, কল্পনার রথে চড়ে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। স্বপ্ন বিলাসী না। যারা স্বপ্ন দেখে বাস্তবানুক হয়। এবং যে বলছে বেনজির, এই তারেক, এই মামুন, এর এক জাত, এক গোষ্ঠী, একই চরিত্রের মানুষ, একই সম্প্রদায়। কাজে এরা যুগে যুগে ছিল, থাকে, মানে এদের দায় আমরাও নিব কেন? হ্যাঁ, তারা নিতে পারে, মামুনের নিতে পারে হাওয়া ভবনের চুরি, ডাকাতি, হাওয়া ভবনের সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট, সেটার দায় বিএনপি নিয়ে চলবে। কারণ বিএনপি হচ্ছে করাপ্ট পার্টি, সন্ত্রাসের পার্টি, মানুষকে খুনের পার্টি। বিএনপির এই দায় নিতে লজ্জাও করে না, লজ্জাও নেই। আপনি জানেন না যে একটা শিশুকে মারা গিয়েছিল, তখন ক্রস ফায়ারে, তারপর যুবদলের 2 পক্ষের গুলিতে মারা গিয়েছিল ওই মেয়েটা। তখন আলতাফ সাহেব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, করার কি আছে? তো বিএনপি হলো আল্লাহর মাল, এইভাবে আছে, যা আছে, লজ্জা শরম কিছু নেই। যেমনটি আসলে বিএনপি সুস্পষ্টভাবে অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে যে আজিজ বেনজিরকে আসলে আপনারাই লালন পালন করে বড় করেছেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। বিএনপি আমাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ করছে না, বিএনপি আমাদেরকে তাক করে গুলি ছুটছে। সেই গুলির মুখে দাঁড়িয়েও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন, তিনি মাথা নুয়ে কথা বলেন না, যে কারণে বিএনপি এখন হটে গেছে, পিছিয়ে চলে যাচ্ছে। আগে বলেছে যে আপনার আমাদেরকে হটাবে, এবার তারা হটে গেছে এখন। কিন্তু জনাব মাহমুদ হোসেন, আপনারা বলছেন যে আজিজ কিংবা বেনজির আপনাদের লোক নয়। আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু বেনজিরকে দেশ ছাড়তে সহায়তা কে করলো? বেনজির চোর যখন পালিয়ে যায়, এই দেশে পালিয়ে যাওয়ার চোরের রাস্তাঘাট আছে, কিন্তু চোর কি এতটাই শক্তিশালী যে সে আসলে সবার চোখ ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হলো? পালিয়ে গেছে, ধরতে পারি নাই, ধরতে পারা যায়নি, চোরা পালিয়ে যায় না।
কোন দিক দিয়ে পালিয়ে গেল? এসে দেখা যায়নি তো, ক্যামেরায় বন্দি হয়নি তো। ক্যামেরায় বন্দি হতো বের করতাম। কথা হলো তারেক গিয়েছে, দেখো তারেকও পালিয়ে গিয়েছে, নাকে খত দিয়ে গিয়েছে, বলেছে আমি আর রাজনীতি করব না, দেশে আসবো না। আমি বলবো নাকে খত দিয়ে গেছে, 111 কাছে সান্ডা করেছে, বলছে ভাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি আর রাজনীতি করবো না, দেশে আসবো। এমন আলোচনা কিন্তু এর আগেও আমরা শুনেছি। না না, এটা আমি বলি পরিষ্কার কথা। তাহলে 111 সেই সরকারের কাছে বর্তমান আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কি বলছেন, কি বলছেন সেই কথাটাও বলতে বলেন আহমদ ভাইকে, তাই না? তাহলে সেই পয়েন্টে কি ওবায়দুল কাদের স্ট্যান্ড করেন যে তিনি যা বলছিলেন তার সঠিক? তাহলে আগে ওইটা স্বীকার করুক যে হ্যাঁ যা বলছিলাম আমি, তাহলে সেটা সঠিক। কাজে এটা নিজের বেলায় বললেন না, যে এই জন্য পাশাপাশি আরেকটা দেখেন, তারা কথায় কথায় বলে যে 15ই আগস্টের খুনিদেরকে নাকি বিএনপি পালায় যেতে সহযোগিতা করছে। যদি এটা ওনারাই বলেন, আমরা তো বলি না, তাহলে তাহলে বেনজিরে পালায় যেতে সহযোগিতা করছে, এটা ওনাদের স্বীকার করতে দোষ কথা। আর সেই দায় কি আপনারা নেবেন? কেন নিব? দায় নিব কেন? তার বিরুদ্ধে তো আপনার দুদক ইনভেস্টিগেট করছে, ধরে আনবে প্রয়োজনে, তাকে আসতে তো হবে, তার সে মামলা হবে, বিচারও হবে। আস্থা কি আপনি রাখতে পারছেন? Why not? We keep confidence. যেহেতু একটু আগে আপনি বলছিলেন যে চোর পালিয়ে গেছে, তখন আপনারা ধরতে পারেননি, তার অবস্থান জানেননি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তার অবস্থান সম্পর্কে জানি না। চোর পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও কিন্তু বলেছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাহলে চোর পালিয়ে কোথায় গেল সেটি আপনারা কিভাবে সনাক্ত করবেন? 2 দিন পরে বলবে চুরি করে নাই, কোনো প্রমাণই নাই যে সে চুরি করছে। চোর ধরা পড়ে কিন্তু তদন্ত চলাকালীন সময় আপনার ভাষাই বলছি, যদি চোর পালিয়ে যায় সেই চোরকে আপনারা কিভাবে নাগালের মধ্যে নিয়ে এসে আবার সাজা নিশ্চিত করবেন? চোর ধরা পড়বে কিভাবে এত নিশ্চিত হয়ে বলছেন জনাব মাহমুদ হোসেন? আপনি এই যে খুন হয়েছে আমাদের এমপি, তারাও ধরা পড়বে, সবাই ধরা পড়বে, কেউ বাঁচে না। যারা চুরি করে ধরা পড়ে, যারা খুন করে ধরা পড়ে, তারেক সাহেব দেশ থেকে পালিয়েছেন, পাচার করেছেন, ধরা পড়েননি, বিচার হয়নি, তিনি আজকে শাস্তি পাননি, এবং FBI এসে আমেরিকার থেকে সাক্ষী দিয়ে গেছে সে পাচার করেছে, সে দুর্নীতি করেছে। কাজেই যে যেখানে দুর্নীতি করুক ধরা খেতেই হবে। ক্ষমতাসীনরা যেমনটা নিশ্চিত করে বলছে যে আসলে যারাই দুর্নীতি করবে তাদের সাজা নিশ্চিত করা হবে, কতটা ভরসা রাখতে পারেন? এটা ভরসা হবে তখন যখন ক্ষমতায় থাকবে না, ধরা পড়বেই। এখানে এই সরকারের সকল A to Z সবাই ধরা পড়বে, চুরির সাথে যারা জড়িত। কখন ধরা পড়বে? যখন ক্ষমতায় থাকবে না। কারণ আজকে বেনজির কখন ধরা পড়ছে? যখন বেনজির পুলিশ প্রধান ছিল, র্যাব প্রধান ছিল, তখন তো ধরে নাই। তখন কি এই সমস্ত ঘটনা 2-4টা হয় নাই, ছড়ায় নাই? যখন কি ভোট ক্লাবের সভাপতি উনি কীভাবে হয়েছে, সেইখানে পরিমণির নাটকের সাথে জড়িত কিনা, এগুলো কিছু আসে নাই? অনেক কিছুই আসছে, সেসব কি ধরা পড়ছে? আজিজ সাহেবের ব্যাপারে, আজিজ সাহেব সেই সময় আমাদের বিদেশ মিডিয়া অনেক কথা তুলে ধরলো, সেই সময় কি হয়েছিল? ধরছিল? ধরে তো নাই। এই জন্যই আওয়ামী লীগ গভর্নমেন্টও যখন ক্ষমতায় থাকবে না, এই আওয়ামী লীগ গভর্নমেন্ট যে আজকে হাজার হাজার কোটি টাকা যে চুরি করছে, লোপাট করছে, যেমনি তারেক রহমানের কথা বলেন না, ঠিক তেমনি তাদের মতো রহমান যারা আছে তাদের নামে এরকম হাজার হাজার কোটি টাকা আসবে, যে তারা লোপাট করে নিয়ে গেছে, সেটার বিচারের সম্মুখীন হইতে হবে। এই ভয়ই তো তারা নির্বাচন দিতে চায় না, এই ভয় তো তারা ক্ষমতায় ছাড়তে চায় না, যে ক্ষমতা ছাড়লেই তো আর ভোট হবে না, আগে আমারে ধরবে, ওই ভয় সে ভোটই দিতে চায় না। বুঝছেন না? এটাই কি আপনাদের একমাত্র ভয়? আমাদের কোনো ভয় নাই। আমরা তো গ্রেনেডের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জনগণের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। যে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে যে নেতা, সেই নেতাকে তো ভয় দেখি। খালেদা জিয়াও কয়েকবার মৃত্যু মুখে পড়েছে, কাজেই কয়েকবার। তারা মারতে চেয়েছে, আমরা মারি নাই। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে গুণগত পার্থক্য আছে। একজন দুর্নীতিগ্রস্ত আর একজন অনেস্ট। খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের জন্য। শেখ হাসিনার কারো টাকা নাই, কারো টাকা সে আপনার জায়েজ করতে যায় নাই। তারাও বলছিল যে ক্ষমতা ছাড়বে, ছাড়ে নাই। বেগম জিয়া কারো টাকা ছিল, সেই সাহস থাকলে আরো ক্ষমতা ছেড়ে নির্বাচন দিত। কথা হলো যে কোথায় শেখ হাসিনা আর কোথায় খালেদা জিয়া? তা তো অবশ্যই। শেখ হাসিনার জন্ম কর্ম সব রাজনৈতিক পরিবেশ। খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে পপুলার লিডার। বিপি ছিলেন,
তার নির্বাচনে জন্ম হারে হয়েছে নাই, রাজনৈতিক জনগণের পথে। ম্যান্ডেটে হারে নাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদ কাজেই হোসেন। we are not জনাব afraid আব্দুল of সালাম, BNP এমন অভিযোগ কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও করেছে যে টাকা পাচার করে লন্ডনে তারেক রহমান আয়েশি জীবনযাপন করছে। ওটা দেখাক না, তাহলে কি এতদিনে আরো কত মামলা তো অনেক দিছে, এটাও দিতে পারতো। তো এরকম ওবায়দুল কাদের নিজে, ওবায়দুল কাদের আমাদের সেলিম সাহেব ওই ইসের পরে 1/11 পরে বলছে যে বস্তায় বস্তায় টাকা তারা দিয়ে আসছে তার নেত্রীকে, বলছে না? সেই স্টেটমেন্ট তো তাদেরই আছে, এটা আমাদের স্টেটমেন্ট না। তাহলে ওইটাই সত্য নাকি? তাহলে ওইটাই সত্য? তাহলে আজকে যে হাজার হাজার আজকে যে শেয়ার মার্কেট লুট হইলো তাদেরকে ধরে না কেন? যে আপনারা যখন আসলে দুর্নীতির কথা বলছেন কিংবা বাজেটকে বেনুজির বাজেট বলছেন, এমন অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধে রয়েছে যে আপনাদের নেত্রী কালো টাকা সাদা করেছে। শোনেন, আমরা যেটা বলি যে ব্যাংক যে লুট হইলো, কারা লুট করলো, পত্রিকায় আসছে, তাদের ধরে না কেন? তালিকা দেয় না কেন সরকার? আজকে যে শেয়ার মার্কেট লুট হইলো তাদের তালিকা সরকার দেয় না কেন? আজকে অসৎ ব্যবসায়ী, দুর্নীতিবাদ, আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারীতে যারা আছে, যারা এই সমস্ত কিছুর সাথে জড়িত, তাহলে তাদের তালিকা দেয় না কেন? কারণ তারা তো জড়িত তার সাথে। কোনটা তালিকা কি আপনাদের কাছে রয়েছে? কাদের? দুর্নীতিবাজদের সব তালিকা আছে, সব তালিকা দুদকের কাছে আছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদ হোসেন। শেখ রফিকুল ইসলাম বাবলু, আপনার মন্তব্য নিয়ে আলোচনা শেষ করতে চাই। কোন ব্যাপারে প্রশ্নটা বলেন? সার্বিক বিষয়ে। সার্বিক বিষয়ে মানে আজকে ওনাদের দুইজনের যে এইটা হলো, শুনেন, এখানে কে ভালো কে খারাপ এইটা বলবো না, আমি শুধু একটা উদাহরণ দিই। 2018 সালের নির্বাচন, দিনের ভোট রাত্রে হয়ে গেল, আগের দিন রাত্রে হয়ে গেল, তারপরেও বর্তমান প্রাইম মিনিস্টার উনি এসে বললো এত সুন্দর একটা ভোট করলাম, জনগণ সেটা মানতে চায় না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। এই যে আমরা যে জায়গায়, যেমন উনি একটা বলতেছে উনি একটা বলতেছে, আমার কথা হলো যে এটা ওনার মনের কথা না, উনি কিন্তু ওনারটা জবাব দিচ্ছে, ওনার মনের কথা এটা না। দেশে যে কি হচ্ছে এটা উনিও জানেন, আমদ হোসেন ভাইও জানেন, আমরা সবাই জানি, জনগণ জানে দেশে কি হচ্ছে। এইরকম নৈরাজ্য, এইরকম লুটপাট, এইরকম মানে নৈরাজ্যকর অবস্থা দেশে চলতেছে এখন, কিন্তু কোনো কিছুর সুরাহা হচ্ছে না। সুরাহা সেদিনই হবে এই সমস্ত দলগুলো বসে যদি একটা আলোচনা করে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।